উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোনের ২৫ শিশু শিক্ষার্থী সহ নিহত বেড়ে ২৭। বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৮। রাষ্ট্রীয় শোক পালনে দেশ। জেট ফাইটার বিধ্বস্ত হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুলের ভবন, নিচতলা চূর্ণ বিচীর্ণ, দোতলার ছাদে ধস, নমুনা সংগ্রহে বিমান বাহিনী, অভিভাবকদের ভিড়। পাইলটদের দক্ষতা বৃদ্ধিতে রয়েছে প্রয়োজনীয় এয়ারক্রাফটের সংকট, বলছে সাবেক বৈমানিকরা। অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ। অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। ১০ বছর মেয়াদে ১২,০০০ কোটি টাকার প্রকল্প শুরু জানুয়ারিতে। বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন। মাঠ পর্যায়ে জরিপ শুরু। ইসিজি আর ইকো আর কোনো পরীক্ষা হয় না, এমআরআই হয় না। এই জায়গায় ব্লাড টেস্ট হয় না, শিশুতে পাঠায়। আমি নিজে করে নিয়েছি পরীক্ষা, এখানে সবই আমার প্রাইভেটে করাইতে হয়েছে। অভিযোগের শেষ নেই নিটোরের চিকিৎসা নিতে আসা রোগীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মাইলস্টোন ট্র্যাজেডির খবর। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। সকালের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান আরও জানান, দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৮ জন। এর মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ৮টা পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, আর চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৫ জন আইসিইউতে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও ৬ জনের লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের নমুনা সংগ্রহ করছে বিমান বাহিনী। ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্ধার কাজের সমাপ্তির পর সকাল থেকে কার্যক্রম শুরু হয়। ধ্বংসস্তূপের ভেতর থেকে নমুনা সংগ্রহ করে তা নিয়ে যান বিমান বাহিনীর সদস্যরা। F-7 যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে, ধসে গেছে দ্বিতীয় তলার ছাদও। তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক ছাত্র আর নেই, এটুকুই বুঝলাম। রাত্রে 11টায় ওর সাথে ম্যাডাম যে ওর দায়িত্বে ছিল চিকিৎসার, উনি টেলিফোন করে জানাইলো যে উনি মারা গেছে। 3:30 থেকে এখন পর্যন্ত পুলিশ আসে না, আমরা এখনো লাশটা নিতে পারতেছি না। তাই আমরা ওর ফ্যামিলি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং বার্ন ইনস্টিটিউটে আছেন রায়দুল ইসলাম শুভ। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, আমরা এই মুহূর্তে ঠিক যেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার সামনে রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মূলত এই ধ্বংসস্তূপের জায়গাটিতে যারা বিমান বাহিনীর লোকজন রয়েছেন তারা কিন্তু আলামত সংগ্রহ করছে। আমরা ফায়ার সার্ভিসের সদস্য দেখতে পাচ্ছি, তারা এসেছেন, ক্রাইম সিন ইউনিট, তারা সিআইডির সদস্যরা, তারাও কিন্তু এখানে এসছেন এবং পুরো জায়গাটি কিন্তু এখন পর্যন্ত ক্রাইম সিন আওতাভুক্ত। ভেতরে আসলে প্রশাসনের লোকজন ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারছে না। আমরা ঠিক সামনে রয়েছি যে স্থানটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরে আছড়ে পড়া পরে মূলত যে ভবনটির ভেতরে বিমানটি ঢুকে যায় সেটি হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই সামনের ভবন, হায়দার আলী ভবন, যেটি দোতলা। সেখানে মূলত 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছিল। এই যে বিদ্যালয়টি, সেই বিদ্যালয়
বিদ্যালয়টিতে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখানে প্রতিটি ক্লাসে মূলত প্রতিটি শাখায় 30 জন করে শিক্ষার্থী ছিলেন এবং গতকালকেও যথারীতি সেই পাঠদান কিন্তু চলছিল। ঠিক 1:15 মিনিটের দিকে মূলত বিমানটি এখানে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পুরো যেই চিত্র সেই চিত্র ইতিমধ্যে আপনারা জানেন। এখন পর্যন্ত এখানে যারা প্রশাসনের লোকজন রয়েছেন তারা তাদের কাজ করছেন, মূলত আলামত সংগ্রহের কাজটা আমরা সকাল থেকে দেখছি এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা দেখছেন এবং অনেক উৎসুক জনতা এবং অনেকে অভিভাবক যারা এখানে এসেছেন এবং তারা জানার চেষ্টা করছেন। অনেকে আমরা দেখছি যে যারা আশেপাশের লোকজন রয়েছেন এলাকার তারাও কিন্তু এখানে ভিড় করছেন। প্রশাসনের যারা সদস্য রয়েছে, পুলিশ সদস্য, তারা কিন্তু ক্রাইম সিনের যে জায়গা সেই জায়গা থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছেন উৎসুক জনতাকে এবং তারা তাদের সম্পূর্ণ যে সুরথাল বা সম্পূর্ণ যে তথ্যপাত্র আলামত সেগুলো সংগ্রহ করে হয়তো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিস্তারিত বিষয়। কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপ পড়ে আছে এই জায়গাটিতেই মূলত গতকালকে যে হৃদয় বিদারক ঘটনা সেটি ঘটে গেছে। যে ঘটনা এখন পর্যন্ত আমরা 22 জন নিহতের তথ্য পেয়েছি এবং 150 শতাধিকের বিভিন্ন হসপিটালে কিন্তু ভর্তি আছেন। সেই খবর জানাবেন আমাদের সহকর্মী রাইদুল শুভ, তিনি এখন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আসলে সময় যত যাচ্ছে ততই ভারী হয়ে উঠছে এই বার্ন ইনস্টিটিউটের পুরো পরিবেশটি, কেননা গতকালকে থেকে এখন পর্যন্ত 27 জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বার্ন ইনস্টিটিউটে 10 জনের মৃত্যুর খবরটি যতটুকু বলা হয়েছে যে 10 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করে 10 জনের মরদেহ কিন্তু এই হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করেন এবং ঢাকা মেডিকেলে একজন রয়েছে, তার পাশাপাশি রয়েছে কুর্মিটোলায় একজন এবং সিএমএইচ হাসপাতালে সেখান থেকে 8 জনের মরদেহ হস্তান্তর করা হয়। একে একে করে কিন্তু বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাদেরকে অনেকে যাদের অবস্থা গুরুতর নয় তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসাতে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে এখনও 5 জন আইসিইউতে ভর্তি রয়েছে এবং তার পাশাপাশি 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। আসলে এখন সংখ্যাটা কততে গিয়ে দাঁড়ায় এ নিয়ে আসলে সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে, কেননা সবারই কিন্তু দগ্ধের যে শতাংশ সেটি কিন্তু অনেক বেশি বলা হয়েছিল গতকাল থেকে, যে কারণে আমরা ডাক্তারের পক্ষ থেকে আবারও এই বিষয়ে 8 ঘন্টা পরে তারা আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করে পরবর্তীতে যদি কোনো মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে যায় সে বিষয়টি নিশ্চিত করবেন বলে আসলে যেমনটা বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে পরিস্থিতি সেটা আসলে একেবারেই এখনও উদ্বেগ উৎকণ্ঠা আর শোকাহত অবস্থার মধ্যেই রয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাইদুল শুভ এবং তার আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিমান দুর্ঘটনায় হতাহতের প্রায় সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এখনও সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। রাতভর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তারা। আর যাদের চিকিৎসা চলছে তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সারাদিন হন্যে হয়ে খুঁজেও সন্ধান মেলেনি পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য রাইসা মুনির। তাই রাতের বেলা আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসেন অসহায় বাবা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা সে সময় ক্লাসেই ছিল বলে দাবি বাবা চাচার। ভাইকে আমরা সারাদিন খেয়ে না খেয়ে ঘুরতেছি। সবাই বলে একবার 5 তলা বার্ন ইউনিটে, একবার বলে 9 তলা, একবার বলে 6 তলা। আমার বাচ্চাটার একটু সন্ধান আপনারা দেন, আমি ঘরে যেতে পারতেছি না, আমার বাচ্চাটার আমি কথাও বলতে পারতেছি না। সারাদিন না পেয়ে রাতে আবারও স্কুল ক্যাম্পাসে আসেন নিধি নামের নিখোঁজ আরেক শিক্ষার্থীর স্বজনরাও। ওর শুধু ব্যাগ পাওয়া গিয়েছে এরকম শুনেছি আর কি, কিন্তু এখনো ওর কোনো আপডেট পাওয়া যায়নি। ওর হাসপাতালে, মর্গে, অনেক জায়গায় গিয়েছি। সন্তানকে খুঁজতে সারাদিনের পর রাতভর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা। ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
একই অবস্থা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও। উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানের জন্য বাবা মা আত্মীয় স্বজন এখন প্রায় স্তব্ধ। ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, তারপর আপনার যে সিএমএইচ, সব জায়গায় মর্গ থেকে তারপর কেবিন ওয়ার্ড, সব জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় নাই। যারা মৃতদেহ পেয়েছেন তাদেরও বুকে পাথর নিয়ে সম্পন্ন করতে হয়েছে প্রিয় সন্তানের দাফন। উত্তরার এই সাদের মতোই এ শিশুরা আর ফিরবে না বাবা মার কাছে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা। দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থায় আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। উড্ডয়নের পর বেশি সময় পাননি পাইলট, এমন বিশ্লেষণ তুলে ধরে সাবেক সামরিক বৈমানিকরা বলছেন উচ্চতা কম থাকায় বিধ্বস্তের আগেই জনবহুল এলাকা থেকে দূরে যেতে পারেনি বিমানটি, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। পাশাপাশি বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা এবং প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বৈমানিকের দক্ষতা বৃদ্ধিতে দরকারি এয়ারক্রাফটেরও সংকট রয়েছে বলে মত তাদের। রক্ষণাবেক্ষণে ত্রুটি না থাকলে এমন দুর্ঘটনা আশঙ্কা কম বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা পাশ কাটিয়ে সমরাস্ত্র আধুনিকায়নে জোর দিচ্ছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। F7 BGI মডেলের বিমান যেটা ক্র্যাশ করেছে এটা পিওর ফাইটার সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। বিশেষজ্ঞরা বলছেন উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ার কারণে জনবহুল এলাকা থেকে দূরে যাওয়ার সময় পাননি পাইলট, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। কন্টিনিউ করতে পারতো তাহলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে হয়তো সাভার এলাকায় সেখানে ক্র্যাশ করলে তা পাইলটও বেঁচে যেত এবং এয়ারক্রাফটটা এত জনবহুল এলাকায় হয়তো ক্র্যাশ করতো না। কিন্তু এটা তো মাত্র 2 মিনিটের মধ্যেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যায় সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর বহরে অত্যাধুনিক ট্রেনিং ও যুদ্ধ বিমান যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। বিমান বাহিনী থেকে বারবার বহু বছর বলা হচ্ছে যে আমাদের কয়েকটা ফাইটার স্কোয়াড্রন তো থাকা উচিত। সরকারের উচিত ইমিডিয়েটলি অন্তত 2টা স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন আনা উচিত। অর্থনৈতিক একটা বড় ইস্যু আছে, যুদ্ধাস্ত্রের ব্যাপারে বা প্রতিরক্ষার ব্যাপারে কখনো কার্পণ্য করতে নেই, সেটা বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক বা সেনাবাহিনী। অত্যাধুনিক বিমান কেনার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ যেমন জরুরি, তেমনি পাইলটের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ থাকা জরুরি বলে মত তাদের। অ্যাক্সিডেন্টের 2টা কারণ, একটা হচ্ছে ট্রেনিং যদি আপনার দুর্বল থাকে, আর 2 নম্বর যদি যথেষ্ট ফ্লাইং না হয়। এমন মনে করেন আপনার অনেক পাইলট আছে কিন্তু এয়ারক্রাফট নাই, তখন আপনি কি করবেন? তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে, এর মধ্যে বেশিরভাগই F7 BGI মডেলের। যুদ্ধ বিমানগুলো 2011 থেকে 2013 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী, আর ওই বছরই এই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বর্তমানে এই মডেলের বিমানটি ব্যবহার করছে শুধু বাংলাদেশ ও উত্তর কোরিয়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সব দ্বিধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদে 12,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে, যেখানে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার। ইতিমধ্যে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নাজমুল ইসলামের সাথে রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। তিস্তার ভাঙ্গন প্লাবনার খরার সঙ্গে জীবনযুদ্ধে ক্লান্ত নদীপাড়ের বাসিন্দাদের দীর্ঘ সময়ের আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে নদীপাড়ের মানুষের এই সংগ্রামে যুক্ত হন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একাধিকবার মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও ব্যর্থ হয়েছে।
তবে এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। 12,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শেষ হবে 10 বছরে, যেখানে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার। কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দিবে, চীন সরকারও টাকা দিবে। পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে। এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ, তাতে নদীপাড়ের বাসিন্দাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা রংপুরে এসে ঘোষণা দিয়েছেন যে এটা বাস্তবায়ন হবে। সেই বাস্তবায়নের অপেক্ষায় মানুষ বসে আছে এবং মানুষের মধ্যে যে আশার আলো জন্মেছে, এটা যেন নিভে না যায়, এটা যেন প্রজ্বলিত থাকে। 20 জুলাই থেকে চীন দূতাবাস ও পাওয়ার চায়নার একটি প্রতিনিধি দল তিস্তা নদী এলাকায় মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নদীপাড়ের বাসিন্দারা ছাড়াও মত বিনিময় করছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতের বাড়িতে চলছে মাতম। বিস্তারিত জানাতে রাজশাহীতে নিহত পাইলট তৌকিরের বাড়িতে আছেন সহকর্মী মাহমুদুর রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, ঢাকায় বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন করা হবে। পারিবারিকভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং সেখানে তাদের গ্রামের বাড়িতে কেউ সেভাবে বসবাস না করায় রাজশাহীর নগরীর ছপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন করবেন পরিবার, এমনটি জানিয়েছেন। তৌকিরের নানা আমাদেরকে জানিয়েছেন যে বেলা 11টা থেকে 12টার মধ্যে ঢাকা সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে অনুষ্ঠিত হওয়ার পর বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় তার মরদেহ রাজশাহীতে আনা হবে এবং রাজশাহী নগরীর ছপুরা ঈদগাহ, সেই ঈদগাহে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর ছপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে। আমরা যেটি সকাল থেকে দেখছি যে তার যারা স্বজনরা রয়েছেন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহীর, তারা তাদের যে ভাড়া বাসা উপশহরের 3 নম্বর সেক্টরের যে আশ্রয় ভাড়া বাসা, সেখানে তারা জড়ো হচ্ছেন, আসছেন এবং তারা যেটি বলছেন যে দাফনের যে প্রস্তুতি, কবর খনন সহ অন্যান্য কাজ, সেটি তারা শুরু করেছেন এবং এই তৌকিরের মৃত্যুতে শুধু উপশহর নয়, পুরো রাজশাহী নগরীতেই আসলে শোকের আবহ। বিভিন্ন সামাজিক সংগঠন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা দোয়া মাহফিল সহ অন্যান্য আয়োজন করেছেন এবং একই সাথে রাষ্ট্রীয় যে শোক, সেই শোকও আসলে জানানো হচ্ছে। এবং একই সাথে জানিয়ে রাখি যে নিহত পাইলট তৌকির, তার যারা বন্ধুবান্ধব রয়েছেন এবং তার যারা স্বজন রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে তার দাফনের যত রকম প্রস্তুতি রয়েছেন, তারা সেই প্রস্তুতিতে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং এই শোকার্ত পরিবারের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে তৌকিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃত্তিনগর গ্রামে এবং সেখানে যারা রয়েছেন তারাও কিন্তু এই তৌকিরের বাসায় আসছেন এবং তারা স্বজনরা যেটি বলছেন যে দ্রুতই বিকেলের দিকে তার দাফন করবেন, সেরকম প্রস্তুতি তারা নিয়ে রাখছেন এবং তারা যেটি জানাচ্ছেন যে তার যে মরদেহ এই মুহূর্তে সিএমএইচ হাসপাতালে রয়েছেন এবং গতকাল দুপুরে দুর্ঘটনার পর তার বাবা মা জানতে পারেন যে তিনি বেঁচে আছেন এবং সামরিক সম্মিলিত যে হাসপাতাল, সেই হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেই খবর পাওয়ার পর তার বাবা, মা, বোন এবং বোন জামাই গতকাল বিমান বাহিনীর একটি এয়ারক্রাফটে সেখানে তারা রওনা হন এবং বাবা, মা, বোন ঢাকায় অবস্থান করছেন এবং তারাও তৌকিরের মরদেহের সাথে রাজশাহীতে আসবেন এবং তার দাফন সম্পন্ন হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুর রানা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করার দাবিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয়।
নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। সঙ্গে যেসব মরদেহ শনাক্ত করা হচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশের জন্য একযোগে কাজ করছে সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা এবং অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। রোগ নির্ণয় ও জটিল অস্ত্রোপচারে হাসপাতালগুলো যখন ব্যবহার করছে অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম, ঠিক তখন সিটি স্ক্যান ও এমআরআই মেশিনের মতো প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা যন্ত্র নেই জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। নেই পেরিফেরাল এনজিওগ্রাম ডিভাইস, ঘাটতি রয়েছে সিআরএমের মতো অতি প্রয়োজনীয় যন্ত্রের। রোগীদের অভিযোগ, সিটি স্ক্যান, এমআরআই এমনকি প্রয়োজনীয় রক্ত পরীক্ষার জন্য ছুটতে হয় অন্য হাসপাতালগুলোতে। শরীফ রুহুলের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। কাটাছেঁড়া ও হাড় ভাঙা রোগীদের অন্যতম ভরসার জায়গা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছে এই হাসপাতাল। সেই সঙ্গে আছে নানা সংকট। ইসিজি আর ইকো আর কোনো পরীক্ষা হয় না, এমআরআই হয় না, তারপর ব্লাড হয় না, সিটি স্ক্যান এগুলো কিচ্ছু হয় না, এখানে সব বাইরে করতে। আমার সিটি স্ক্যান দিয়ে তো রাখছে, আমি আরেক হসপিটালে যোগাযোগ করছি, বলছে রোগী এখান থেকে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে ৬,০০০ টাকা লাগবে, আর ডাক্তার বলছে এখানে নাই। প্রতিটা পরীক্ষা এখানে সবই আমার প্রাইভেটে করাইতে হয়েছে। ওইখানে প্রায় প্রতিটা এমআরআই, একটা এমআরআই ৭,০০০ টাকা, আরেকটা ৮,০০০ টাকা। এই জায়গায় ব্লাড টেস্ট হয় না, শিশুতে পাঠায়, আমি নিজে করে নিয়েছি। বাইরে যেগুলি ৪,০০০, হেরা ওনতে ইয়ারা বলে দেয় যে নিচের যে কাউন্টার আছে, বলে যে আমরা ৫,০০০ টাকা করা দিই, ১,০০০ টাকা কমিশন খায়। চিকিৎসকরা বলছেন গুরুতর আঘাতে থেতলে যাওয়া কোনো অঙ্গ থাকবে নাকি কেটে ফেলে দেওয়া হবে সে সিদ্ধান্ত গ্রহণ ও সঠিক অস্ত্রোপচারে কার্যকর ভূমিকা রাখে পেরিফেরাল এনজিওগ্রাম ডিভাইস ও সিআরএম। দরকারি চিকিৎসা সরঞ্জামের অভাব স্বীকার করলেন সম্প্রতি দায়িত্ব নেয়া হাসপাতাল পরিচালক। সিআরএম মেশিন, এটা আমাদের সুবিধা হয়, এটি আমরা তখন দেখতে পারি স্ক্রু কোন দিকে যায়, ঠিক মতো যাওয়া হচ্ছে না, ফিটিংটা ঠিক মতো হয়েছে কিনা, রোগীর অপারেশন টেবিলে থাকা অবস্থায় দেখা যায়। আমাদের অপারেশনের কাজের পারফেকশনটা ভালো হয়, কাজের লোড এত বেশি থাকে যেমন আরো বেশি হলে ভালো হয়। পেরিফেরাল এনজিওগ্রাম হচ্ছে হলো হাত পায়ে করা হয়, এনেকে রেখেছে এই রক্তনালীটা ঠিক আছে কিনা দেখার জন্য শুধু এইটুক করা হইল। না থাকলে আমাদের তো এনআইসিবির সহায়তা নিতে হয়। আমাদের প্রত্যাশা প্রক্রিয়া সম্পন্ন হয়ে এগুলি আমরা পেয়ে যাব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি পূরণে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আমি জানি যে সিটি স্ক্যান এমআরআই গভর্নমেন্ট কাজ করছে, আমি জানি সিআরএম বোধহয় কিছু আছে সরকারের কাছে, এগুলো দেওয়ার প্রক্রিয়াধীন আছে। এটা যেটা বলেন ভাস্কুলার সার্জারি কোনো যন্ত্রপাতি, এটা হয়তো নিটোর চেষ্টা করলে। এক গ্রুপ চাঁদা নিয়ে যাওয়ার পর হাজির আরেক গ্রুপ। চাঁদা না দেওয়ায় খুলে নিয়ে যাওয়া হচ্ছে নির্মাণাধীন রাজবাড়ী সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ মালামাল। হুমকি দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের। এতে থমকে আছে হাসপাতালের লিফট স্থাপনের কাজ। বিস্তারিত বিষয়টি একাধিক গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়ার পাশাপাশি অবহিত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। আশিকুর রহমানের রিপোর্ট। ২০২০ সালে ৪০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় রাজবাড়ী সদর হাসপাতালের ২৫০ শয্যার ৮তলা ভবন নির্মাণের কাজ। কয়েক দফায় কাজের মেয়াদ বাড়িয়ে ভবনের প্রায় সব কাজ সম্পন্ন হলেও থমকে আছে লিফট স্থাপনের কাজ। ঠিকাদার ও গণপূর্ত বিভাগের অভিযোগ, স্থানীয় একাধিক চাঁদাবাজ গ্রুপ চাঁদার দাবিতে আটকে দেয় লিফট স্থাপনের কাজ, নিয়ে যায় গুরুত্বপূর্ণ মালামাল। হুমকি দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের। এক গ্রুপ চাঁদা নিয়ে যাওয়ার পর আরেক গ্রুপ হাজির হয় বলেও অভিযোগ করেন তারা। চাঁদা না দেওয়ায় আমাদের রেল আছে, অনেক মালামাল আছে, লিফটের মাল আমাদের লোকের সাথে ছিল, তারা চুরি করছে। বিষয়টি লিফট স্থাপনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিকবার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়ার পাশাপাশি অবহিত করেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। জানুয়ারি মাসে কাজ করার সময় চাঁদাবাজদের জন্য কাজ বন্ধ ছিল, আমরা থানায় একটা অ্যাক্ট করেছিলাম, জিডি করেছিলাম। গত ২০ জুলাই হাসপাতালের লিফট স্থাপনে চাঁদাবাজির বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপিত হলে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক। এরপরই বাড়ানো হয় হাসপাতালের নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে স্বাভাবিকভাবে কাজ চলছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। অভিযোগ দেওয়ার পরে তারা আর এই বিষয়ে আর দ্বিতীয়বার কোনো অভিযোগ আসেনি। তবে কিছু নেশা করা সবসময়
তো একটু বিরক্তি করেই, ছোটখাটো জিনিস তৈরি করে, এটাই আর কি সমস্যা। তাছাড়া এখন বর্তমানে ওরকম কোনো সমস্যা নেই। রাজবাড়ী সদর হাসপাতালে 4টি লিফট স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় 3 কোটি টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়া মডেলকে বিপজ্জনক এবং মর্যাদাহীনকর হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যে গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জনের। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে ছিল দুদলই। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রথম টি-20 দাপুটে পারফরমেন্স অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে বাড়তি স্পিনার একাদশে যোগ করতে পারে সফররতরা। সুযোগ পেতে পারেন বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তবে আছে বৃষ্টি বাগড়ার শঙ্কা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সন্ধ্যার পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্টেডিয়াম এলাকায়। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।